মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। দেখো, এখন যে ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই পরিস্থিতির মধ্যে আমরা কেউ ভালো নেই। আমরাও ভালো নেই, তোমরাও ভালো নেই, গোটা সমাজ ভালো নেই। তা সবসময় তো আমরা মিডিয়ার দিকে চোখ রাখছি যে কি কখন আপডেট আসছে, কি আসছে না আসছে সেইটা জানার জন্যে। যদিও আমি সকালবেলা থেকে চেষ্টা করি যে ভিডিওগুলো দেখবো না, মানে যেগুলো ইউটিউবে আসে আর কি, টিভি চালিয়ে দেখার তো এখন সময় নেই। হ্যাঁ, সকালবেলা রান্নাবান্না আছে, ঘরের কাজকর্ম আছে, একটু আপডেটগুলো নেওয়ার চেষ্টা করি। কিন্তু কি বলতো, নিলেই না আবার মনটা খারাপ হয়ে যায়, আবার হয়ে যায়, কিন্তু সেইখান থেকে বেরোতেও পারি না। এটা একটা সবথেকে বড় কথা। ঘরদোর ঝাড়াঝুড়ি করছি, পরিষ্কার করছি, কিন্তু ওই মোবাইলটা চালিয়ে কানে কথাগুলো আসছে আর কি, মোবাইলটার দিকে তাকাচ্ছিও না। এইভাবেই মানে আপডেটগুলো নেওয়ার চেষ্টা করছি। এখনও সেই রকম সকালবেলা কিছু দেখতে পেলাম না আর কি, পেলে হয়তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতাম। আর ছাদ থেকে আজকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এত যে আরজিকর হসপিটাল নিয়ে এত কথা, এত কাণ্ড, এইটাই হচ্ছে সেই আরজিকরের বাড়ি, জানো তো? এইটাই হচ্ছে সেই আরজিকরের বাড়ি। এই যে পুকুরটা দেখছো, এইটাই হচ্ছে আরজিকর করেদের পুকুর আমরা বলি আর কি। হ্যাঁ, আর ওই যে এখন দেখো প্রচন্ড, আমার গেটের উল্টো দিকে হচ্ছে খিড়কির দরজা। এত যে গাছপালা সব হয়ে গেছে, এইগুলো না সব পুরো ভগ্নাবশেষ বলতে পারো। ওই দিকটা একটু ওরা ভালোভাবে বাড়ি ফাড়িগুলো আছে এবং ওরা ওই দিকটাই থাকে। এই দিকটা মানে ওদের পেছনের দিকে দরজা একটা। তা সেই জন্যই ইচ্ছে হলো যে তোমাদের দেখাই যে আদি এটা করেদের বাড়ি। এবং কালকে দেখলাম যে ওনারাও খুব প্রতিবাদ করছেন যে এইগুলো সহ্য করা যাচ্ছে না, এইগুলো বিনাশ হোক, এইগুলো এই যা তদন্ত হচ্ছে সব কিছু সামনাসামনি আসুক। হ্যাঁ, খুব ভালো একটা পরিবেশের জন্য রাধা গোবিন্দ কর, হ্যাঁ, উনি এই গরিব মানুষদের জন্যে এই হসপিটালটা তৈরি করেছিলেন। কিন্তু দেখো যে সেই হসপিটালের কি অবস্থা। তা উনি কিন্তু একটা মহৎ কাজ করে বিদেশে কাজ করেছিলেন। তখনকার দিনে জমিদারির সাংঘাতিক প্রতাপ ছিল তাদের, ওই বংশ পরম্পরায় আজও তারা হয়তো তৃতীয় বা চতুর্থ পুরুষরা বেঁচে আছে। কিন্তু সবথেকে বড় কথা, সেই সমসাময়িক তাদের ওই জমিদারি প্রতিপত্তির থেকে কিছু অংশ কলকাতার যে বাড়ি এবং হসপিটাল হবে বা চায়ের এতে তখন বলো না, একটু ছোট করে বলে দিই। সেটা হচ্ছে হসপিটালটা তারা করে দিয়েছিলেন গরিব দুঃখীদের জন্য। একটা মহতী প্রচেষ্টা ছিল তখনকার দিনে, তো সেইটা আজও ঐতিহ্য বহন করে। তো সেই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় যে কোনোভাবেই হোক এরকম অসামাজিক কাজ এবং এত মানে দৃষ্টিকটু কাজ ভাবা যায় না। যেটা আমরা সাধারণ মানুষ এখন যে জায়গায় গেছে, সেটা এখন আমরা প্রায় একদম ধৈর্যের শেষ সীমায় আছি। আমরা দেখতে চাই এই দোষীদের কিভাবে, কোথায়, কেমন সাজা হয়। তা যাই হোক, সেটা তো তোমরা সবাই জানো, তোমরা সব সময় নিউজের দিকে চোখ অবশ্যই তোমাদের আছে, এটা আমি তো মনেই করি। কারণ আমরা প্রত্যেকে এখন দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তো কথাই বলা যাচ্ছে না। যাই হোক, তা এই দৃষ্টিটা তো আমাদের সবার মধ্যেই এখন আছে। যাই, তোমাদের এটা দেখাবার ইচ্ছেটা মানে আমি সামলাতে পারলাম না, ওই জন্য ছাদে চলে এলাম যে এটা পরেদের বাড়ি। অনেকক্ষণ রান্নাঘরে এসে গেছি, মোটামুটি চিচিঙ্গে পোস্ত বসিয়ে দিয়েছি। আজকে তো শনিবার, অতএব আজকে নিরামিষ খাওয়া দাওয়া। নিরামিষের দিন না মানে ভাবতে পারি না যে কি রান্না করব আর কি করব না। যদিও আমি আগে থেকে মানে ব্যবস্থা করে রাখি, মানে রাত্রিবেলাটায় দাদাকে বসিয়ে দিই, দাদা চিচিঙ্গে কেটে দিয়েছে, আলু কেটে দিয়েছে, আমার তাহলে গোছানো রইল আর কি সব জিনিসটা।
এবার দাদাকে বসিয়ে দিই, দাদা কুটে কাটে দেয়, সকালবেলা এসেই বসিয়ে দিই, ঘুম চোখেই বলতে পারো এক প্রকার। তাই এই চিচিঙ্গে পোস্তটা বসিয়ে দিয়েছি, হয়েও গেছে মোটামুটি। আর করব বড় বড়ির ঝাল, যেটা আমার মানে প্রত্যেক শনিবার হয়। এই যে 12 করে রেখেছি, বড় বড়ি 12 করে রেখেছি, এই বড়ির ঝাল করব। আর ভিজে ডাল আছে, দই আছে, এই সব দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আমটা থাকলে বেশি ভালো হতো, তবে সত্যি আমার এখন আমটা নেই বাড়িতে, তাহলে নিরামিষ দিনটা দারুণ কাটতো। আর আমি আম খেতে প্রচন্ড ভালোবাসি, জানো তো। যতদিন আম ছিল, মানে ব্যাঙ্গালোরের আমগুলো আমার অত ভালো লাগতো না, কিন্তু কলকাতার এসে তো আম প্রচুর আম খেয়েছি এবারে। তা ভালোবাসি বলেই মানে দাদাকে বলিনি যে না এনো না, আছে যত আছে দাদা আনছে, আবার ফ্রিজে রেখে দিচ্ছি, পুরোনোগুলো ইউজ করছি, এই করে খুব আম খেয়েছি এবারে। তাই এইটুকু তোমাদের দেখিয়ে দিলাম। আর চিচিঙ্গা আলু পোস্ত হয়ে গেছে, বড় বড়ির ঝাল করবো, ব্যাস আমার রান্না শেষ। আর ফ্রিজে ডাল আছে। তাই এই হচ্ছে আজকে রান্না। চলো আজকে তাড়াতাড়ি করে নিই, পুজো টুজো দাদা করবে আজকে, দেখি পরের দিকে যদি আমি একটু বসি। আর একটা টার্গেটও আছে, আজকে একটু বেরোবার টার্গেট আছে, যেন বাজারে যাওয়ার টার্গেট আছে। তা দেখি ওয়েদারও তো কেমন থাকে সেটা বলতে পারবো না, যদি থাকে একটু বাজার করতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি কোথাও মানে দিনটা এগো, কতটা কি করতে পারি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর আজকে আবার চায়ের আড্ডা আছে, তবে আজকে মনটা বড্ড খারাপ, তো দেখা যাক আড্ডাটা কিভাবে সাজানো যায়। শনিবারের আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। রান্না বান্না হয়ে গেল, তোমাদের একটু একটু ক্লিপিংস তুলে দেখালাম, তারপরে চাও খেলাম। আজকে ঠিক মনগুলো তো কারোরই ভালো নেই, ওই জন্যে ওই হাহা হিহি করে চা খেতে খেতে আড্ডা দেওয়ার মানসিকতাও নেই অ্যাকচুয়ালি। না, চাটা আমরা খাওয়া হয়ে গেছে, কারণ দেখো আনন্দের সঙ্গে আড্ডা মারা, গল্প করা, সমালোচনা করা, হৈ হৈ করা, গান গাওয়া, আবৃত্তি করা, এগুলো মানায়। আজকে পশ্চিমবঙ্গ তথা কলকাতা, তাই তো, এবং ভারতবর্ষ এবং সারা পৃথিবী আজ উত্তাল। যে ঘটনা ঘটেছে তার অবিলম্বে দোষীদের চিহ্নিত করে একদম মানে দৃষ্টান্তকরণ থাকবে এমন শাস্তি দেওয়া হোক, যেটা অ্যাটলিস্ট সবাই জানবে, যাতে পরবর্তীকালে এই ধরনের কাজ করতে গেলে অন্তত একবার নয় 100 বার ভাববে অপরাধীরা। কারণ দেখো, এই অপরাধ বোধটা কিছু মানুষের মধ্যে ইনহেরিটেড থাকে, ভেতরে থাকে। এটা আমি মনে করি যে এটা মানে কি বলতো, ছোটবেলা থেকেই না এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে আছি সেইগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হয়। যে একটা ছেলে একটা মেয়ে এই ড্রেস পরতে পারে, একটা ছেলে এইভাবে চলতে পারে, একটা মানে এইগুলো আমাদের ছোট বয়স থেকে আমাদের মধ্যে আস্তে আস্তে আমরা দেখে দেখে বড় হতে থাকি। যেটা মানে এইসব জিনিসগুলো যে নক্কারজনক ঘটনাগুলো ঘটায়, এগুলো কিন্তু মানে আজকে বা কালকে ভেবে যে জিনিসগুলো হয় তা না। এর যদি তোমরা কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাও বা সাইকোলজিস্টের কাছে যাও, আমি দেখছিলাম নেটে তাদের সমস্ত সাক্ষাৎকার, এইগুলো তারা বলছেন যে ছোট্টবেলা থেকে যে ওই তুমি মেয়ে তুমি ছেলে, মেয়েদের অবজ্ঞা করো বাড়িতে, ছেলেদের ধোয়া তুলসী পাতা করে বড় করো। হ্যাঁ, একটা মেয়ে যে সুযোগ সুবিধেগুলো ছোটবেলা থেকে কোনো অবস্থাতেই তার ফ্যামিলি থেকে পায় না। হ্যাঁ, কিন্তু অপরদিকে তার যদি ভাই দাদা থাকে, তারা যে পরিমাণে বাড়ি থেকে মানে তুলসী পাতার মতো তাদের বড় করে তোলা হয়। হ্যাঁ, এইগুলোই আস্তে আস্তে না সমাজ ব্যবস্থাটাকে এত মানে নিচের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে। আমি দেখছিলাম না, এর জন্য দায়ী আমাদের সমাজ ব্যবস্থা তো বটেই। আমাদের প্রাগৈতিহাসিক যুগ থেকে আমাদের পুরুষতান্ত্রিক দেশ এবং নারী যে অবহেলিত নিপীড়িত, সেটা আজও প্রমাণ করলো আরজিকর কাণ্ড। আর বলো আজকালকার মেয়েরা কি করছে না সেটা বলো।
মঙ্গল গ্রহেও যাচ্ছে, চাঁদেও যাচ্ছে, ডাক্তারও হচ্ছে, ফ্লাইটও চালাচ্ছে, কোনটা করছে না আজকালকার মেয়েরা, কিন্তু তারা, আমরা জানি তারা সুরক্ষিত নয়। তোমাদের একদিন বলছিলাম, সেই দিন বলছিলাম না যে দেখো আজকে নয় অনেক মেয়েরা মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছে, এটা একটা দরকার, এটা একটা ভালো পদক্ষেপ। কিন্তু আমি কালকে দাদাকে এই কথাই বলছিলাম, ধরো আজকে রাত 2টোর সময় আমার একটু দরকার পড়লো, আমি একটু বেরোচ্ছি একা একা, সত্যি কি আমার সেই মনের জোর নিয়ে আমি বেরোতে পারবো একা একা? এইটা মানে আমার সত্যি জানি না তোমরা আমাকে কি উত্তর দেবে এর থেকে, কিন্তু আমার সবসময় এই মনে কোয়েশ্চেনটা আসছে বারে বারে, যার জন্য তোমাদের কাছে আমি বলছি যে কোথায় আমরা সুরক্ষিত? মানে ভাবা যায় না যে কি কাণ্ড ঘটেছে আমাদের সমাজ ব্যবস্থাতে। একটা বাড়িতে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, পুরুষ হলে ওহো ছেলে হয়েছে, বাজাও বাজাও, ঘন্টা বাজাও, শাঁখ বাজাও ইত্যাদি উৎসব হতো আগে, এখন সেটা একটু কমেছে। আর নারী মেয়ে যদি হয়, মেয়ে হলো ইনিশিয়ালি তাদের মধ্যে, রক্তের মধ্যে, তাদের স্বভাবের মধ্যে, তাদের শিক্ষা দীক্ষার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই ইয়ং বয়স থেকে যে মেয়ে হয়েছে মেচ্ছ, ও আর কি করে মেয়ের বিয়ে দিয়ে দেবে গল্প। হ্যাঁ, কিছুটা আমরা বাবা মারা হয়তো মেয়ের চলে গেলে, মেয়ে যখন প্রফেশনালি ব্যস্ত হয় বা বিবাহিত হয়, সেক্ষেত্রে আমরা একটু অবহেলিত হই, কারণ আমরা নিজেরাই নিজেদেরকে সরিয়ে রাখি। আমরা কিন্তু জিজ্ঞাসার মধ্যে থাকি আমাদের বুড়ো বয়সটা দেখবে কি, আর ছেলেরা দেখবে। আগেকার দিনে ছিল ছেলেরা বাড়িতে যৌথ সংসারে তার বউ নিয়ে থাকবে এবং কিছুটা দেখবে। আগেকার দিনের বউরা হয়তো অনেক সহনশীলতা তাদের ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যত দিন গেছে ছেলেরা আগে বাবা মাকে ছেড়ে চলে যায় এবং বাবা মা সেই এক অসহায় এমন অবস্থায় এই লাঠির সাহারায় বেঁচে থাকে। না না, আমি একটু দাদার সঙ্গে মতটা অন্যরকম ভাবে আমি প্রকাশ করছি। সেটা দেখো আজকালকার দিনে সবাই ব্যস্ত, হ্যাঁ, আর আমাদের মতো যুগ ছিল না তো যে আমরা পড়াশোনা জেনেও আমরা ঘরের মধ্যে আছি না, আমরা সংসার সামলাচ্ছি, সন্তান সামলাচ্ছি। আজকালকার কোনো মেয়েই সেটা করবে না। এইবার তারা প্রফেশনালি এত ব্যস্ত থাকে যে তাদের সেটা তোমরা জোরও করতে পারো না যে তোমরা প্রফেশন বাদ দিয়ে তোমরা বুড়ো বুড়িকে বা বাবা মাকে তোমরা দেখো, তাদের ক্ষমতা অনুযায়ী তারা যথেষ্ট করে। আমি আর কারোর কথা বলছি না, আমি আমার মেয়ের কথাই বলছি যে হয়তো আমার মেয়ে আমার কাছে থাকছে না, কিন্তু সে কিন্তু সকালবেলা উঠেই আগে খবরটা নেয় যে মামাই বাবাই তুমি কেমন, তোমরা কেমন আছো, তোমরা ঠিক আছো তো, তোমরা এইভাবে ফোন করবে ওইভাবে ফোন করবে, যেহেতু জানো ডক্টর, অতএব সবসময় ফোনে ওকে পাওয়া যায় না। তা এই আর কি যে এইটা, কিন্তু তাদের কি বলতো চাকরির পায়ে বাধা, তাদের নিজের প্রফেশনের পায়ে বাধা, তারা করবেটাই বা কি বলো। আর আজকালকার দিনে এইরকম নেই যে সে তুমি সব কিছু জেনে বসে আছো, এক পেট বিদ্যে নিয়ে বসে আছো, অথচ বাড়িতে সংসার করছো, ছেলে মানুষ করছো, সংসার গোছাচ্ছ না। আজকালকার ছেলেমেয়েরা সেটা করবেও না, আর সেটা করা উচিতও নয়। আজকালকার প্রত্যেকের অর্থনৈতিক স্বাধীনতা দরকার, শুধু একটা ছেলের নয়, মানে একটা মেয়ের সমান তাহলে অর্থনৈতিক স্বাধীনতা দরকার। না এই স্বাধীনতাটা থাকলে মানে আমাদের সমাজ কোনোভাবে এগোতে পারবে না। যত দিন যাবে পুরুষদের পদে উদ্দোলিত হয়ে তাদের বেঁচে থাকতে হবে। ভারতবর্ষ আইনের দিক থেকে অনেকটা পিছিয়ে, তার কারণ অনেক কিছুতে তাদের গোঁড়ামি রয়েছে, এ অমুক ও তমুক। পৃথিবীর কোনো দেশে এই জিনিসটা এত প্রকট নয়। তো এই গোঁড়ামির বাইরে বেরোতে হবে। আজকে পৃথিবী যে তালে এগিয়ে চলেছে সেই তালে তাল মেলাতে হবে। নারীরা কেন অবহেলিত হবে? এবং এই যে আর্যিকর ঘটনা ঘটে গেছে এটা তার ব্যতিক্রম নয়। এখন এইটি যদি একটা পুরুষের সঙ্গে হতো, যে অপরাধীরা এই সমস্ত কনস্পিরাসি করেছে তারা করার কি একটু অবকাশ পেত? সে ভাবতো ও কিন্তু একদিন পাড়ার লোক বা নিজের বন্ধু বান্ধব দিয়ে আমাকে মেরে দেবে, আমাকে ইনসাল্ট করবে। এই জানে একটা মেয়ে নিরীহ শান্ত, সে তার ডিউটি করবে, বাড়ি চলে যাবে, সে তার জীবন কাটাবে ইত্যাদি। সে বদলার রাজনীতিতে আসবে না। তো যাই হোক, এগুলো তোমাদের সঙ্গে কথা বললাম তার একটাই কারণ, আজকে শনিবারের আড্ডা আমাদের গান নিয়ে কথা বললাম। গানটা সবাই চায়, রুবি চায় মান্নাদের গান, শ্রীপর্ণা চায় হেমন্তর গান,
অনেকে আবার শ্যামলের গানও চায়। হ্যাঁ, তো আমি মনে মনে 2-3টে গান সিলেক্টও করে রেখেছিলাম, যেমন জীবন খাতার প্রতি পাতায় শ্যামল মিত্রের, বা আবার হবে তো দেখা মান্নাদের, বা হেমন্ত তুমি এলে। তো এগুলো মানসিকভাবে আমি প্রস্তুত থাকলেও মুড নেই। এই পারিপার্শ্বিক অবস্থা, সারা পশ্চিমবঙ্গ, কলকাতা এবং আমরা আপামর বাঙালি ভারতীয়রা যেভাবে মুহ্যমান হয়ে আছি শোকে, এই মেয়েটি ডাক্তারি পড়ুয়া এবং পোস্ট গ্র্যাজুয়েট করতে গিয়ে 3য় বর্ষে ফাইনাল ইয়ার বলা যায়, সামনে, এবং তাদের এই যে তাদের টোটাল যে পরিকাঠামো, এর বাইরে একটা জগৎ তো আছেই। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকটা দূরে চলে গেলাম। এই যে হঠাৎ করে তার মৃত্যু, এটা মন থেকে মেনে নিতে পারছি না, এবং যেভাবে অবহেলা করে, নিপীড়িত করে, যতদূর শোনা যাচ্ছে, আমরা যতদূর মিডিয়ার মাধ্যমে জানতে চাইছি, 6-7 জন মিলে তার উপর অত্যাচার করেছে। ততক্ষণ না আমরা মিডিয়া থেকেই জানি, বা হাইকোর্ট রায় দিক, বা সিবিআই কিছু বলুক, আমরা যতক্ষণ না জানতে পারছি যে ঘটনাটা কি হচ্ছে, আমরা সেইভাবে বলতে পারি না। কিন্তু এইটা আমরা জানি যে এই ঘটনাটা খুব তাড়াতাড়ি সামনে আসুক এবং দোষীদের সাজা দিক, এইটুকুই আমরা চাই। তার আমরা কেউ দায়িত্বে নেই, কিন্তু আমরা সেই কারণে সেই শোক প্রকাশের জন্য আজকে গানটা বন্ধ রাখলাম। তোমাদের সকলকার সহ্য শক্তি বাড়িয়ে অনুরোধ করছি, তোমরা আমাদের অপরাধ ক্ষমা করো। আজকে গান হলো না, শনিবারের আড্ডায় কিছু বকবক হলো। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সকলকার সার্বিক উন্নয়ন, সুস্থতা, তো এগুলো নিয়ে আমরা খুব দোলাচলে আছি। তোমাদের সাবস্ক্রাইব করো, ভুলে যেও না, কমেন্ট করো। একটুখানির জন্য আটকে আছি, একটু সাবস্ক্রাইবটা করলে আমি একটু চলতে পারি। এই অবস্থায় হয়তো তোমাদের আর 32-33টা পয়েন্ট যদি এগিয়ে যাই, তাহলে আমরা একটা রিজনেবল জায়গায় আসবো, এবং হয়তো ওয়াইটির কিছুটা হেল্প পেলেও পেতে পারি। টাটা, টেক কেয়ার, বাই।